আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মাহমুদুল্লাহ রিয়াদ যদি ফিট হন তাহলে মুশফিকুর রহিম দল থেকে বাদ পড়বেন কিনা, সেরা 11তে মুশফিকুর রহিমকে স্যাক্রিফাইস করতে হবে কিনা, আমার একটা পাল্টা প্রশ্ন আছে। মুশফিকুর রহিমকে যদি স্যাক্রিফাইস করেন তাহলে উইকেট কিপিংটা কে করবে? 50 ওভারের উইকেট কিপিংটা করাবেন কাকে দিয়ে? জাকের আলী অনেককে দিয়ে করাবেন? জাকের আলী অনেককে এরকম বড় মঞ্চে 50 ওভার উইকেট কিপিং করার জন্য এখন পর্যন্ত পরীক্ষিত? আমার তো মনে আছে জাকের আলী অনেককে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি উইকেট কিপিং করতে দেখেছেন সেটা নিয়েও আপনারা সমালোচনা করেছেন, কারণ তার বল ক্যাপচারিং রেশিওটা আসলে অনেক কম। সো এই জায়গাটা তো বাস্তবতা অস্বীকার করার কোনো কারণ নাই যে আপনি একেবারে জাকের আলী অনেককে দিয়ে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে যদি কিপিং করান, 50 ওভার কিপিং করা ইটস আ ভেরি ভাইটাল ডিউটি। হ্যাঁ, মুশফিকুর রহিম ফর্মে নাই, সেটা আমরা প্রত্যেকেই জানি। মুশফিকুর রহিমের ফর্মটা আগের মতো নাই। তার ইনকামিং বলগুলোতে সমস্যার জায়গাটা তার টো পজিশনের কারণে অনেক বেশি মাত্রায় প্রকট হয়ে দাঁড়িয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিসের জায়গাটা আমরা এর আগের দিন করেছিলাম যে টো পজিশনের কারণে, টো পজিশনটা তার পয়েন্ট বা কাভারের দিকে থাকে, যে কারণে তার এই প্রবলেমটাতে তাকে ডিসিভড হতে হচ্ছে বারংবার। আগে যেটা হতো না, কারণ আগে তখন ফর্মের পিকে ছিলেন, বয়স তার পক্ষে ছিল, ফিটনেস তার পক্ষে ছিল। বয়সের সঙ্গে সঙ্গে তো ফিটনেস পেরিমিটার কমতে থাকে, সেটা দৃশ্যমানভাবে বোঝা না গেলেও আসলে কমতে থাকে। তো তখন যেটা হয় যে আপনার অন্য ল্যাকিংসগুলো অনেক বেশি মাত্রায় বেরিয়ে আসে। মুশফিকের ক্ষেত্রে সেটাই হয়েছে, বাট 50 ওভার উইকেট কিপিং করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মুশফিক ছাড়া এই মুহূর্তে বিকল্প জায়গাটা নাই। সো মুশফিকুর রহিমকে বাদ দেওয়ার জায়গাটায় আপনাকে 10 বার করে আসলে ভাবতে হবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের যে সমস্ত বোলাররা আছেন এই দলটাতে, এই বোলারদের এগেইনস্টে মুশফিকুর রহিমের অ্যাভারেজটা কিন্তু 53। এই দলে যারা আছেন ব্যাটসম্যান তাদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাভারেজটা মুশফিকুর রহিমের। এবং ডেফিনেটলি আবারও বলছি, তিনি ফর্মে নাই, বাট বিগ ম্যাচ এই বোলারদের এগেইনস্টে ট্র্যাক রেকর্ডের হিস্ট্রি সেই অনুযায়ী মুশফিকের পক্ষে অনেক কিছু কিন্তু কথা বলছে। এখন প্রশ্নটা চলে আসবে, আসলে যদি মাহমুদুল্লাহ রিয়াদ আসেন তাহলে মুশফিকুর রহিম যদি বাদ না পড়েন তাহলে বাদটা আসলে কে পড়বেন, টিমের কম্বিনেশনটা কোথায় হবে? হ্যাঁ, এই জায়গাটাতেই টিম ম্যানেজমেন্টকে আসলে 10 বার করে ভাবতে হবে যে তারা কোন টিম কম্বিনেশনে যাবেন। প্লেয়ারদের সঙ্গে কথা বলতে হবে কে কোন পজিশনে খেলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কারণ এই জায়গাটায় দুইটা বিষয়ে কাজ করবে। সেটা হচ্ছে আপনার ওপেনিং কম্বিনেশন থেকে চেঞ্জটা করতে হবে। সৌম্য সরকার, তাকে খুব বেশি ফিট মনে হয় নাই। ব্যাটিং ফিটনেসটা হয়তো বা থাকতে পারে, কিন্তু ওভারঅল যে ফিটনেসের জায়গাটা সেটা কতটুকু আছে, তার আঙ্গুলের ইঞ্জুরির জায়গা ছিল, তিনি যে আঙ্গুলের প্রবলেম, ওই হ্যান্ড ডমিনেটেড শট কতটুকু খেলতে পারছেন। এর আগের দিন ফিল্ডিংয়ে তাকে মনে হয়েছে অনেক বেশি মাত্রায় খাপ ছাড়া, অনেক বেশি মাত্রায় এফোর্টলেস মনে হয়েছে সৌম্য সরকারকে, যে তিনি এফোর্ট দিতে যাচ্ছেন কি যাচ্ছেন না, সেই জায়গাটা অনেক প্রবলেমেটিক জায়গা মনে হয়েছে। সো সেখানে যদি স্যাক্রিফাইস করা হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় যে দুইটা অপশনে খোলা আছে। একটা হচ্ছে নাজমুল শান্তকে ওপেনিংয়ে চলে যাওয়া, আর একটা মেহেদী হাসান মিরাজের ওপেনিংয়ে চলে যাওয়া। এখন এই জায়গাটার মধ্যে আমি মেহেদী হাসান মিরাজের ওপেনিংয়ে চলে যাওয়াটাকে প্রেফার করব, কারণ দেখেন এমনিতেও মেহেদী হাসান মিরাজকে কিন্তু শুরুর দিকেই ব্যাট করতে হয়, যখন দুইটা উইকেট পড়ে যায় মোটামুটি 2-3 ওভারের মধ্যেই তাকে ব্যাটিং করতে হয়। সো এর চাইতে তাকে ওপেনিংয়ের একটা প্রিপারেশন নিয়ে পাঠিয়ে দেওয়া, যেটা ওপেনিংয়ের প্রিপারেশন নিয়ে পাঠিয়ে দেওয়ার পর তার কাছ থেকে কিন্তু সাকসেস রেটটাই আমরা এখন পর্যন্ত বেশি দেখতে পেয়েছি। যদিও হাই পেসের এগেনস্টে, একটু লম্বা বোলারদের এগেনস্টে মেহেদী হাসান মিরাজের সাকসেস রেটটা খুব বেশি ভালো না নতুন বলে। তারপরও এখন তো আসলে কোনো উপায় আপনার নাই, আপনারা এখন জোড়াতালি দিয়ে আসলে টিমটা সাজাতে হবে যদি আপনি মিডল অর্ডারটাকে স্ট্রং করতে চান এবং আপনার সবগুলো অপশনকে অ্যাভেলেবল রাখতে চান। মুশফিককে আপনি বাদ দিতে পারবেন না, কারণ উইকেট কিপিং একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, শান্ত 1 বছর ধরে 3 নম্বর পজিশনে ভালো খেলছেন, তিনি প্রেসারে আছেন। লাস্ট ম্যাচটা বাজে ব্যাটিং করেছেন, একটা অফ স্ট্যাম্পের বাইরের বলকে শর্ট খেলতে গিয়ে আউট হয়েছেন, উইকেটটা গিফট করে দিয়ে এসেছেন। বাট তার আগে যদি আপনি চিন্তা করেন যে 3 নম্বর পজিশনে তিনি ভালো খেলেছেন, 72 অ্যাভারেজে ব্যাটিং করেছেন। আর রাওয়ালপিন্ডির মতো জায়গায় নাজমুল শান্ত যদি তার ওয়ানডের ইউজুয়াল ফর্মটা ক্যারি করতে পারেন, হি ক্যান ব্যাট ডিপ। সো শান্ত সোশ্যাল মিডিয়ার একটা প্রেশার যে ঠিক আছে অন্য সবাইও খারাপ খেলেছে, তার সঙ্গে শান্ত খারাপ খেলেছে, শান্তর খারাপ খেলাটা নিয়ে আলোচনাটা বেশি হয়। সো তাকে ওপেনিংয়ে নিয়ে একটা প্রেশার, ওই প্রেশারটা তিনি নেবেন কিনা সেটা একটা বিষয়। বাট আমার কাছে মনে হয় যে মেহেদী হাসান মিরাজ, আমরা বিপিএলের মঞ্চেও দেখেছি যে নতুন বলটাকে ভালো তিনি হ্যান্ডেল করেছেন, ওপেনিংয়ের তার অভ্যস্ততার জায়গা আছে ইন রিসেন্ট টাইমসে। এবং যখনই তাকে মেকশিফট ডিউটিতে পাঠানো হয়েছে, হি ডিড ওয়েল। সব কিছু মিলে মেহেদী হাসান মিরাজ ওপেন করতে পারেন বলে আমার কাছে মনে হয়, যদি মাহমুদুল্লাহ রিয়াদ
অপশনটা অ্যাভেলেবেল থাকে। আদারওয়াইজ এরকমও শুনতে পাচ্ছি যে মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিটা এখনও ফুললি রিকভার্ড হচ্ছে কি হয় নাই, সেই ব্যাপার নিয়ে একটা প্রশ্নের জায়গা আছে। বাট যদি মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন তাহলে মুশফিকের ড্রপ দেওয়ার কোনো চান্স আমার কাছে আছে বলে মনে হয় না। খুব সম্ভবত সেই জায়গাটাতে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে চলে যাবেন, আফটার দ্যাট নাজমুল শান্ত 3-এ, দেন 4-5-6-7 সেইভাবেই যাবে। এবং এই জায়গাটা আমার একটা পার্সোনাল ওপিনিয়নের জায়গাটা আমার কাছে কেন যেন মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ আইসিসি টুর্নামেন্টগুলোতে 4 নম্বর পজিশনে তাকে আমরা ভালো ব্যাটিং করতে দেখেছি। এই ম্যাচে ইউ নেভার নো যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি থাকেন সেক্ষেত্রে 4 নম্বর পজিশনেও ব্যাট করতে পারেন হয়তো বা মেবি, যদি তিনি সদিচ্ছা প্রকাশ করেন। বাট মুশফিকুর রহিমের বাদ যাওয়ার আমি আপাতত কোনো চান্স দেখি না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।